মন এলাম রে, বৌদি এলাম আমার ছোট মামিমার সঙ্গে। ছোট্ট অলভিয়া, মামা ভালো আছো? ভালো আছি। তো বাবা মার জন্য দিদি একটা প্যাকেট পাঠিয়েছে, আর মা সব থেকে যেটা বড় একটা টেনশন ছিল, তোমার জামাই একা হাতে পারবে না পারবে। আমি তো উঠেই আগে এক মুঠো ভাত খেয়ে নিয়েছিলাম সকালে। মানে এক কথায় তোমার জামাইয়ের আপ্যায়নের কোনো ত্রুটি নেই। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সম্পূর্ণ পর্বটি সাথে থাকুন, দেখতে ভালো লাগবে আশা করছি, কোথাও স্কিপ না করেই দেখুন। তো এখন আমরা মুনেদের বাড়ি থেকে চলে যাব, আর মুন যাবে গানের স্কুলে। তো সবাই একসঙ্গে বার হয়ে পড়েছি। ক্লাস 4টে, তো এখন 4:30 বেজে গেছে, তাই না? আর ওদের ট্রেন 5টা কতই, 5টা 20 তো মনে হয়, 5টা 6। এই দাদা কি দাদা ঘুমিয়ে আছে, আচ্ছা উঠেছে, ওই জন্য ডাকলো না। ঠিক আছে। ঘুমাক, আমরা যেতে থাকি। মন গান কিন্তু মন দিয়ে জমিয়ে শিখতে হবে। হাসি হাসি। আমাদের সাথে সেটাও খারাপ হয়ে যাচ্ছে, মুনে চলে যাচ্ছে। কাকু কাকিমা খুব আনন্দ করে যাচ্ছে সারাদিন ওদের সঙ্গে। হ্যাঁ, মুন আমাকে নেল পালিশ করে দিয়েছে, আর আমি লিপস্টিক বার করেছিলাম, বলছে আরে আমারটা করো। মুন তো কোথাও যেতে পারে না, নিয়ে নিয়ে আমার কাকার মুখের মধ্যে দিচ্ছে, আমাকেও দিচ্ছিল। আমি বলছিলাম আমি আর এখন মিষ্টি খাবো না, ওর কাকার মুখে দিয়েছে আর ওর নিজে খেয়েছি। মুন পড়াশোনা করতে হবে, গান বাজনা সব নিয়ে চলতে হবে কিন্তু, আর বেড়াতে যাওয়ার কথা ভুললে হবে না কিন্তু। স্কুল ছুটি হবে কদিন আবার এসো, আর সবাই একসঙ্গে এসো। মূল বিষয়টি যেটা দাঁড়ালো, আমরা আমার দাদাদের বাড়ি থেকে এখন বিদ্যাধরপুর বাড়িতে যাব। আর মুন ওদিকে কাকিমার সাইকেল নিয়ে সেখানে কাকিমার ব্যাগটা নিয়েছে, আর মুন এই মুহূর্তে যাচ্ছে গানের ক্লাসে, আর মাও আমাদেরকে ছাড়তে যাচ্ছে, মুনও আমাদেরকে ছাড়তে যাচ্ছে। আর আমি একটু তাড়াহুড়ো লাগাচ্ছি, সবাইকে বলছি একটু দ্রুত আসতে হবে। হ্যালো, কারণ আমাদের একটু গাড়ি ধরার রয়েছে। এসো মুন, এখন তুমি ট্রেন পুরো খালি পাবে। খালি পাবো, কিন্তু ওই ট্রেনটা আমার ধরতে পারলে ভালো হয়। মানে আপে যাওয়ার ট্রেন এখন পুরো খালি, আর ডাউন ট্রেন আসবে তো পুরো একদম ওঠা যাবে না। আমরা গাড়ি করে বেরিয়ে যাই, দিদি আমাদের সঙ্গে গাড়িতে চলে আসে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো টোটো আসছে, ওরা এসো এসো আমাকে এসো ছাড়ো। তাহলে সাইকেলে যাই, চলো। মন এলাম রে, বৌদি এলাম। ঘুরে আসবি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা অবশেষে টোটোতে চেপে বসলাম, আর দাদাভাই খুব দ্রুত টোটোটাকে চালিয়ে নিয়ে পিয়ালি স্টেশনের দিকে যাচ্ছে। কেমন লাগলো আমার সঙ্গে ঘুরে? ভালো লাগলো, আমার নতুন কথা নাই। দাদা তুমি খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে আসলে। কি নাম তোমার দাদা? নিশিকান্ত। থ্যাংক ইউ নিশিকান্ত দা। আচ্ছা তাহলে সাবধানে। হ্যাঁ হ্যাঁ। কি গো, মন খারাপ লাগছে নাকি তোমার? একটু লাগবে না? পিয়ালি স্টেশনে সাথীও এগিয়ে যাচ্ছে। সাথী টিকিটটা কাটবে কিন্তু। ফাইনালি আমরা বিদ্যাধরপুর স্টেশন থেকে কিছু বাজার করলাম, আর কিছু মুদি বাজার আছে যেটা আমার ব্যাগে আছে। এখন আমরা ঘরে যাচ্ছি। এসো সাথী, আমার কষ্ট হচ্ছে খুব। আছিস তো? আর চিন্টু চল আয়, দেখা হচ্ছে। তো এখন বিদ্যাধরপুর বাড়ি পৌঁছে গেছে, আর বাড়িটাই না থাকায় কি অবস্থা হয়ে গেছে, পুরো বন জঙ্গলের মতো হয়ে গেছে। বাবা কত করে ঘাস হয়ে গেছে দেখো রাস্তায় রাস্তায়। আমার এত স্বাদের থাকার বাসঘরটা আজকে চারিদিকে ঘাস হয়ে গেছে। অনেকদিন আসা হয় না, গ্রামের বাড়িতে থাকি এখন। আপাতত বিদ্যাধরপুরে আমার সেই স্বপ্ন দেখা ঘরটাতে এসেছি, যে ঘরটায় আমি প্রতিনিয়ত কিছু না কিছু স্বপ্ন দেখে চলতাম। বিদ্যাধরপুর ঘরের চালের এই অংশটা এতটা ফেটে গেছে, আমি জানি না এটা কি করে সারাই করতে হবে। ফাটাটা এত বড়, এখানে কোনো পুডিং কাজে লাগবে বলে আমার মনে হচ্ছে না। আমি একটু বাজারে গিয়ে কোনো একজন দোকানদারের সঙ্গে একটু পরামর্শ করব। ফাটাটা খুবই বড়, মনে হচ্ছে এই অ্যাসবেস্টসটা আমার পাল্টাতে হতে পারে। এই ফাটা থেকে এই দড়ি দিয়ে জল এসে এই ফ্যানটার উপরে লেগে ফ্যানটা একেবারে অকেজো হয়ে গেছে, আর সেই সঙ্গে তো নোংরাও হয়ে গেছে।
ফ্যানটা একদমই চলছে না, নষ্ট হয়ে গেল। এত সাথে সাইকেলটি পড়ে আছে, হাওয়া নেই, জানি না আর কি কি সমস্যা হয়েছে, ধুলো পড়ে গেছে। অনেক বছর চালিয়েছি, অনেক জায়গায় গেছি এই সাইকেলটা নিয়ে। আর ঘর থেকে বেরিয়েই যে অংশটা আমরা হাঁটাচলা করতাম, আমি এই অংশটা ঘাস পরিষ্কার করেছি। আর এদিকটা প্রচুর ঘাসের জঙ্গল হয়ে গেছে, আর না থাকার কারণে ঘরের উপরেও আগাছা হয়েছে, এগুলো আমাদেরকে কাটতে হবে এখন। এদিকটাও হয়েছে, আর এদিকেও তো হয়েছে। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর একটু আলু আর ওল সাথী এখন রান্না করছে। আর সাথী একটু শারীরিকভাবে অসুস্থ, আমি এখন যাব আমার মামাদের বাড়ির দিকে। ঘরের চালটা অবশ্য ঠিক করেছি, একটু সময় লেগে গেল। এখন আমাকে একটু মামাদের বাড়ির দিকে যেতে হবে, আর চলুন দেখা হচ্ছে মামাদের বাড়িতে গিয়ে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম, যেমন কথা তেমন কাজ, সেই অনুযায়ী আমি আমার ছোট মামার বাড়ি। সবার আগে পরিচয় করাই আমার ছোট মামিমার সঙ্গে। ছোট মামিমা কেমন আছো? ভালো আছি। এ বাড়ির আরো সদস্যের সঙ্গে ধীরে ধীরে পরিচয় করব। আমি এখন দেখি মামিমা কি বানিয়েছো বলো তো। ওই বরবটি আলু ভাজা করেছি সকালবেলা। আচ্ছা আচ্ছা। আর সঙ্গে একটু ভাত আছে। আর সেই ছোট্ট অলিভিয়া, আচ্ছা পাশে আবার দিদিও এসেছে। স্কুলে যেতে হবে তাই? তুমি টিউশনিতে গিয়েছিলে? আচ্ছা আচ্ছা, তো খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ, এই খাওয়া দাওয়া হবে এবার। তুমি বসো নাকি? মামা তুমি জল আনতে গিয়েছিলে? হ্যাঁ, ওই জন্যই ফ্যানে কাদা লেগে গেছে, আমি আর খুলি, আমি আবার এক্ষুনি বাড়াবো, ওই জন্য আর খুলি। কাজে বেরোতে হবে তোমাকে এখন। বাড়াতে আর ঐশিকাকে কে স্কুলে দিয়ে আসবে? আমি এসে আবার নিয়ে যাবো। এখন কত দূর যেতে হবে তোমায়? এখন যাবো, সোনারপুরে যাবো। আচ্ছা, অলিভিয়া তো খুবই দুষ্টুমি করছে মনে হচ্ছে। দিদির সঙ্গে ওর একটু ভাবটা বেশি। তো আপনারা সকলেই আমার ছোট মামার সঙ্গে পরিচয় করুন। ছোট মামা, এই মামারকে আমি সেইভাবে, এই মামা মামিমা বা আমার মাতুল কুলের কাউকে আমি সেভাবে কোনোদিনও এখনো হাইলাইট করতে পারিনি। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, মানে কোন জায়গা থেকে শুরু করবো। আপনাদের সঙ্গে যদি আমি এখন সবটাই একটু একটু করে গল্প করতে শুরু করি, তাহলে এই ভিডিওর ক্লিপিং কখনোই শেষ হবে না। শুধু আপনারা এইটুকুই জেনে রাখুন, এই যে মানুষগুলোকে এখন ক্লিপিংয়ে আপনারা দেখছেন বা পরপর দেখবেন, আমার দিদিমা, দাদু, এদের যে অবদান আমার জীবনে একটু একটু করে এতদূর বেড়ে ওঠা, আর কোনো একদিন আরও ভালো করে সময় নিয়ে এই মানুষগুলোর সঙ্গে পুরো ভিডিও করব, সেগুলো আপনাদের সকলের সঙ্গে দেখাবো। তবে আজকের আমি বেশি দূর করতে পারবো না, কারণ আমাকে এখন বড় মামার বাড়িতে যেতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা, আমার দিদিমার সঙ্গে তো এখনো পরিচয় করানো হলো না। চলুন দিদিমার সঙ্গে পরিচয় করি। ভাত খেয়েছি, দাও দেখি এক বেলা, তাড়াতাড়ি দাও। হাত ধোবে না? ধরো 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 ধরো। আর আমার দিদিমা খুবই বয়স্ক একজন মানুষ। এই মানুষটি সেই মানুষ যে কিনা আমার মা বাবার কাছাকাছি তার স্থানটা আমি দিতেই পারি। তার কাছেই আমার ছেলেবেলার অনেকখানি অংশ কেটেছে, এবং এখনও পর্যন্ত সেই মামার বাড়ির সান্নিধ্যে আমি এখনও ছাড়তে পারিনি। একটা ছোট্ট বাচ্চা শিশুর ছোটবেলা তার মায়ের যতটুকু কর্তব্য থাকে, সামনের স্ক্রিনে দেখতে পাবো এই মানুষটি তার সব কর্তব্যই আমার জন্য করেছিলেন। দিদিমা তুমি কেমন আছো? ভালো আছি। তুমি সকালে কিছু খেয়েছো? হ্যাঁ, খাইছি। খই মুড়ি খাই। মামার পাতের থেকে এক মুঠো ভাত খেয়ে এখন যাব বড় মামার বাড়ি। চলুন ঘুরে আসি। আর এখন এসে গেছি বড় মামাদের বাড়িতে। এই যে বড় মামা বসে আছে। মামা ভালো আছো? ভালো আছে। মামা মনে হচ্ছে এনাদের দুজনের পড়াশোনার পাশাপাশি বসে আছে। এই হচ্ছে আমার ভাই ছোটু, আমি জোরে জোরে কথা বলবো না। আর এই হচ্ছে স্নেহাশিস। তোমাদের পরীক্ষা টরীক্ষা এখন নেই তো? ও, তাহলে আমি ডিস্টার্ব করছি না তো? ওকে চলো। ছোটুর এখন পরীক্ষা নেই তো? ও, তাহলে মানে এখন আমি তোমাকে ডিস্টার্ব করছি না তো? ঠিক আছে, চলো পড়ো। ভালো আছো তুমি? ওকে। আর স্নেহাশিস তুমি কি করছো?
পড়াশোনা করছি, একটু কোর্সে প্র্যাকটিস করছি। আচ্ছা, তো ওই কি- কেমন আছো? আছি ভালো। চলো, এ হচ্ছে আমার ভাই, অর্থাৎ আমার বড় মামার ছেলে। আর আরেকজন ভাই, আমাদের এখানে দুই ভাই একই সঙ্গে এরা পড়াশুনো করে। ছোটোর মাথার চুলগুলো কিন্তু বেশ ভালো। আর পিকু, তোমার গোঁপটাও খুব ভালো লাগছে, একটু তাও দাও, তাও দাও। চলো পড়ো, হ্যাঁ, আমি একটু ওদিকে নিচের থেকে ঘুরে আসি। আর এই হচ্ছে আমার বড় মামিমা, বাড়ির গৃহিণীদের দুপুর নাগাদ যে কাজগুলো থাকে তা রান্নাঘরে রান্না করা। মামিমা রান্না করছিলেন। মামিমা কেমন আছো? ভালো আছে। কি রান্না হচ্ছে? এই নুডি ডাঁটা ভাজা আচ্ছা মাছ দিয়ে, আচ্ছা, আর মাছ আর আলু ঝোল করবো। ঠিক আছে। তোমার শরীর কেমন আছে? মোটামুটি ভালো। ভালো আছি। দাদু কোথায়? দাদুকে দেখতে পাচ্ছি না দাদু আছে ওই যে। ঘরে। দাঁড়াও, দাদুর সঙ্গে দেখা করে আসি। যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা আর একটা নাম্বার আমি দিয়েছিলাম না, ওই নাম্বারে তো কখনো করোনি। আর আমি তো করলে তুমি ধরতে পারো না, মনে হয় বুঝতে পারো না। আগের নাম্বারটাই আছে, আচ্ছা ঠিক আছে। শরীর কি খুব খারাপ নাকি? আগের নাম্বারটা রং। শরীর কি খুব খারাপ? হ্যাঁ, জ্বর তো। ও, ওষুধপত্র খেয়েছো? হ্যাঁ, আচ্ছা। তোরা এখন করলে বাড়ি। হুম। যে বিষয়টি ঘটলো, দাদুভাই খুবই অসুস্থ। আমি সেভাবে দাদুভাইয়ের সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা বলতে পারিনি। আর বড় মামিমা জোর করে এক মুঠো খাইয়েও দিল। তো এখন আমাকে যেতে হবে আবার ঝড়খালির দিকে, খুব সময় কম। মামার বাড়ি থেকে ঘোরাঘুরি শেষ হলো, এখন আমরা বাড়িতে যাচ্ছি। অনেক হলো ঘোরাঘুরি, এবার তো বাড়ি ফিরি, সেরকম একটা ব্যাপার। মা বাবা ওদিকে অপেক্ষা করছে, ফোন করেছিল। আমরা খুব দ্রুত ঝড়খালি পৌঁছবো। তো আমরা বিদ্যাধরপুর থেকে ঝড়খালিতে পৌঁছেছি। আর সাথী ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ। আমারও মুখ চোখ দেখে আপনারা বুঝতে পারছেন, প্রচুর জার্নি চলছে। বাজার থেকে চেয়েছিলাম একটা টোটো করে বাড়িতে আসবার, তো সেটা হলো না। তো হেঁটে হেঁটেই ফিরলাম। আর আপনাদের সঙ্গে কথা হচ্ছে, একটু রেস্ট করি, তারপরে আবার সকলের সঙ্গে কথা হচ্ছে। দিদির বাড়ি তো পূজায় আমরা দুজনে গেছিলাম, বাবা মা যেতে পারিনি। তো বাবা মার জন্য দিদি একটা প্যাকেট পাঠিয়েছে, এটা হচ্ছে এই বাড়ির জন্য। আর এই যে একটা প্যাকেট, এটা হচ্ছে অনিতা কাকিমার জন্য দিদি পাঠিয়েছে। তো কাকিমাকে এখন একটু পরেই দেবো, কারণ দুপুর হয়ে গেছে, হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, বিকালে গিয়ে দিয়ে আসবো। আর এটা জামাইবাবু আলাদা করে আবার পরে দিয়েছে। আর এটা হচ্ছে বড় মামা বলেছে তোমাদের দুজনকে এই তিলটা হালকা আছে, অল্প ভাজতে হবে, একটু সেন্ট সেন্ট বেরোবে, ভেজে রেখে রেখে দুজনকেই খেতে বলেছে, তোমাকে বাবাকে দুজনকেই। ধরো ইয়ে কিভাবে ভাজতে হবে, মামার যে ভাই বলেছে তুমি ভাজে দিয়ে তাহলে হবে কেন। আর এইটা জামাইবাবু পাঠিয়েছে, এটা জামাইবাবু কি পাঠিয়েছে একটু দেখবো। দেখি এই প্যাকেটে কি আছে, আগে দাঁড়া দেখি। ও, ওরা রসগোল্লাও দিচ্ছিল, তা আমাদের এই একদিন পিছিয়ে যায় বলে এটা তো শুকনো মিষ্টি আছে মনে হয়। দানাদার। মা একটা নাও। আমরা এটা করে দেখবো কি আছে। ওটা শুকনো প্রসাদই হবে আবার কি। আর মা সব থেকে যেটা বড় একটা টেনশন ছিল, তোমার জামাই একা হাতে পারবে না পারবে না, তোরা আগে যা একটু। তুমি তোমার ছেলেকে বারবার বলছিলে যা গিয়ে একটু বাজারঘাট করে করা। আগে থেকে জামাই বেশিরভাগটা গুছিয়ে রেখেছিল, আর কম যেগুলো মানে অনুষ্ঠানের দিন যেগুলো লাগবে আগে আনলে শুকনো টুকনো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেগুলো বাজার হয়েছে। আর অনুষ্ঠানের পরের দিন যে খাওয়া দাওয়া হয়েছিল সেই সব বাজারগুলো তোমার ছেলে গিয়ে অল্প একটু হেল্প করেছে। আর জামাইবাবু যতটা পেরেছিল সব গুছিয়ে নিয়েছিল। আবার তোমার মেয়ে দিয়েছে তাতে হয়নি। মানে আমরা আশা করছিলাম যে বর্ষাকালে যে সমস্যাটা হবে, ঠিক আছে, একালো করে উঠতে পারবে না, কিন্তু ঠিকঠাক ভাবে করেছিল। দিয়েছে, বাতাসা দিয়েছে, আর খই আর চিড়ে দিয়েছে আলাদা করে। আসলে
কাঁচা ফল দিচ্ছিল, তখন যেটা- আমরা বলি যে একদিন দেরি হবে, যার কোনো দেয়নি। কোন রসগোল্লাও দিচ্ছিল? আর রসগোল্লা ভাই নেব না। টেনশন করছিলাম যে দিদিরা দুজনেই তো হচ্ছে তোমার পূজায় থাকবে, তো এদিকে কে কি করে দেখবে। আর দিদিদের যে রান্নি রেখেছিল সকালের খাবারটা রেডি করার জন্য, সে কিন্তু 6টার মধ্যে প্রায় চলে এসেছিল। আমি তো উঠেই আগে এক মুঠো ভাত খেয়ে নিয়েছিলাম সকালে। কেন আমি মাসি আসছিল, কথা শোনো, মাসি আসছিল, বড় মাসি এসে সেই আমাদের এই পুকুর কাটিয়েছিল নাকি, বাবা আর মাসি মিলে বাঁধ দিয়েছে, সেই সব গল্পগুলো মাসি করছিল। বলছে বাবা হচ্ছে আমার ভাই মতো ছিল, তো মাসি বলছে আমি কোলের কোল নিয়ে ওইভাবে শুয়ে থাকতাম, দুজন মিলে আবার মাটি কাটতাম। যেখানে থাকতো মাছ ধরতো আর খুব ভালোবাসতো তোমার বাবা। আবার পূজার দিন আমরা একটু পূজার কাজে ছিলাম, মাসি দেখছি মুড়ি টুড়ি খাচ্ছে, খেতে খেতে আমাদের দেখা পেয়ে আবার মাসি বলছে আয় এখানটা আয়, এসে আবার দুজনকে মুড়ি দিল মাসি। তবে দিদিরা একা হাতে দুজন মানুষ সমস্ত সব দিকে দেখাশোনা করেছে। আবার সেই কই দিন আছে, যারা বাড়ি মুরগি গেছে, আছে, চিংড়ি আছে, বাতাসাও আছে, আছে না? দুজনে যারা যারা দিনের দিন গেছে, খিচুড়ি প্রসাদ যেগুলো পাঠানো যাবে, কাছে পিঠের লোক কুটুম্ব, মানে এক কথায় তোমার জামাইয়ের আপ্যায়নের কোনো ত্রুটি নেই। ভালো হয়েছে, ভালো ভালো পূজাটা হয়ে গেছে। হ্যাঁ, এইটাই সব থেকে একটা বড় কথা। আমরা তো খুবই আনন্দ করেছি আমার সবাই মিলে। একা কি করবে, আর তারপর জামাইটা একটু খুব নরম, কাজকর্ম খুব একটা জানে না, ওই বিপ্লবের ডাকে ভালো হয়েছে। জানে না এখন ওই ঘর বাঁধার তালে তালে সব জেনে সব গেছে। জেনে গেছে, এইটা ঠিক তো সে কথা। ভালো হয়েছে, বড় হয়েছে, আমি তো চাই যে ও একটু বড় হোক। ভালো হয়েছে। দিদি জামাইবাবু কিন্তু মনে ছিল যে ওদের বাড়ি থেকে ওই যে পদ্মফুল গেছে, পদ্মফুল নিয়ে গেছিলাম না, বারবার বলে দিয়েছে। আর দিদির নাকি আবার বান্ধবী কাকিমা, বলতো মানিতা তো আমার বান্ধবী, স্কুলে পড়াশোনা করতো। বলে মানিতা তো আমার বান্ধবী। তো এখন কাকিমাদের বাড়ি যাচ্ছি দিদির দেওয়া প্রসাদ গুলো নিয়ে। দিদি কিন্তু ঠিক মনে করে কাকিমার জন্য পাঠিয়েছে। সেই তুমি পদ্মফুল পাঠিয়েছিলে, দিদি যেই শুনেছে বলছে মানিতা তো আমার বান্ধবী হয়। হ্যাঁ, বান্ধবী বলবে, মানে ঠিক মনে কর তোমার জন্য মানে প্রসাদ আমরা পাঠিয়েছে। সবাই তো একই স্কুলে পড়তাম, হ্যাঁ। সার্জেলিয়া নটবারে হাই স্কুলে। আর বিপ্লবও পড়তো, ও 5-এ উঠেছে। আর তোমার দিদি তখন ও মাধ্যমিক দেবে, আর আমি তখন 6-এ পড়ি। মানে একই সঙ্গে সবারই পরিচিত। আর স্কুলে গেলে ভীষণ একটা আনন্দ হতো। তাহলে তো তুমি এক সম্পর্কে দুই সম্পর্ক হয়ে গেলে, মানে বাড়ির দিকটা কাকিমা, দিদির দিকটা দিদি। মানে সবাই সাইছিটি হয়ে চলে গেলাম। মানে উনি আমার মানে দ্বিতীয় হচ্ছে এখন আমার ভাই। আর দর্শক বন্ধুরা, আমাদের এই কাকিমার কিন্তু কোনো ব্যাপার না, যখনই বলি কাকিমা ভিডিও করবো, কাকিমা দাঁড়িয়ে পড়লো, কোনো ব্যাপার না কাকিমার। আর কি করবো, যাক, তুমি এখন বেরিয়েছো কোথায়? এই তো রেশনে চাল তুলতে যাবো, রেশন। তা তোমার মা বেরিয়েছে, যাবে বলছো? হ্যাঁ, মাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বেরোচ্ছে। ওদিক থেকে মামি আসছে। মামি কোথেকে আসছো? দোকানে গেছিলাম, দোকান দিয়ে সুরক্ষা তুলে তারপরে তোমার হয়ে গেছে? কত চলছে বলো তো? প্রায় 70-80 চলছে। সত্যি চলে গেছে? কিমা, তাহলে তো আমাদের যাওয়ার দরকার। যাও যাও যাও, বেরিয়ে পড়ো। তাহলে হ্যাঁ আমি এটা রেখে আসি। হ্যাঁ, যাও, আমি এগুলো দেখছি। তুমি কি সুরক্ষা তুলতে যাচ্ছ? আমি না, মা যাবে। আমি একটু সবে এলাম, দিদিদের বাড়ি গেছিলাম না, সে ঘর পূজায়, একটু সবে এলাম আর কি বাড়ি। হুম। যাও বাড়ির দিকে, দুপুরে হয়ে গেছে, মা আমি? রান্না করে রেখেছে। কোমল কোথায়? কমল স্কুলে গেছে। আচ্ছা, কোমলটা কিন্তু মা ফোন করে বলতো, কোমল, মিতা এরা প্রতিদিন গিয়ে বলে দাদা বৌদি এখনো বাড়ি আসেনি, এখনো বাড়ি কোমলকে দেখা হওয়া মাত্রই আমাকে পাঠাবে, ওর সঙ্গে আমার দরকার আছে। ঠিক আছে। যাও, যদি আবার বৃষ্টি আসে ঠিক নেই তো, ওয়েদারের মহিমা বোঝাও তো যায় না যে কখন কি হবে। তুমি তাহলে যাও, বাবা, আসো সেই সকাল থেকে লাইন দিয়ে আর এখনো আমাদের চাল তুলতে পারলাম না। লিঙ্ক ছিল না নাকি, নাহলে তো এরকম দিন ছিল না, অনেকটা লাস্ট হয়ে গেছে। আর জানি না তো আজকে চাল দিচ্ছে। ও সকালবেলা গিয়ে লাইন দিয়েছি, দিয়ে আরে তাই 80-85 চলে গেছে। অনেকটা দূর। এসো বাড়ির দিকে এসো। অনেক ঘোরাঘুরি করে আজ বাড়ি ফিরলাম। সেই সঙ্গে সঙ্গে মনটা কয়েকদিন ধরে কিন্তু বাড়ির জন্যও একটু খারাপ হচ্ছিল, যে বাবা মা একা একা কি করছে। তো এখন বাড়ি ফিরে বেশ মনটাও ভালো লাগছে, আর ফুরফুরে হাওয়াও বইছে সেই সঙ্গে। আর মৃদুমন্দ কিন্তু মেঘটাও একবার রৌদ্র হচ্ছে, একবার মেঘ করে আসছে, এইরকম করছে আর কি। তো বন্ধুরা, আর পর্বটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে পর্বটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।